তোমাদের দুজনের ব্যাপারে আমি সবকিছু পুলিশকে বলে দেবো। রাজ, ছাড়ো ওকে। সঞ্জনা, বাবু, বাবু ধর ওকে। তুমি তো খুবই এক্সপিরিয়েন্সড মনে হচ্ছে। মজা লাগবে তোমার সাথে। তুই দরজাটা খুলুন, কে আছেন ভিতরে? পুলিশ, দরজাটা খুলুন, ভিতরে কে আছেন? আমরা থানা থেকে এসেছি, খুলুন দরজাটা, খুলুন, ভিতরে কেউ আছেন? হ্যাঁ মা। আচ্ছা শোন বাবা, ওই যে কর্নারে টেলারিং এর দোকান আছে না, ওখানে আমি কাবেরীর জন্য ড্রেস সেলাই করতে দিয়েছি। তুই সন্ধেবেলা ফেরার পথে নিয়ে আসিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা, আমি নিয়ে আসবো। মা আমি পরে কথা বলবো। আরে শোন না, সব সময় তুই ফোনটা রাখার জন্য ব্যস্ত হয়ে পড়িস। সব সময় শুধু কাজ কাজ আর কাজ। দেখ বাবা, আজকে তুই লাঞ্চ টাইমে খেয়ে নিবি। আমি তোর পছন্দের ভেন্ডির সবজি বানিয়েছি। হ্যাঁ মা, খেয়ে নেব। আচ্ছা বাবা, আমি রাখছি। মা আমি রোজ মিথ্যে কথা বলে বাড়ি থেকে কাজের জন্য বেরোই। সত্যি তো এটাই, আমার কাছে কোনো কাজ নেই। আরে বিদ্যা, হ্যাঁ বাবা বলুন। কাবেরী, রাজ এরা দুজনেই তো এখনো ফিরলো না। ওই তো এসে গেছে। তোর নাম করছিলাম, তুই এসে গেছিস। একটু আগেই তোর দাদু জিজ্ঞাসা করছিলেন তোরা দুজন কোথায়। কাবেরী ফেরেনি এখনো? ওর কলেজ তো 4টায় ছুটি হয়ে যায়। কোনো বন্ধুর সাথে হয়তো গল্প করছে, চলে আসবে। যা তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য চা বানাচ্ছি। কাবেরী, কি হয়েছে কাবেরী? কাবেরী, কি হয়েছে মা কাবেরী? আরে মা, দরজাটা খুলবে। কাবেরী মা, বলবি তো কি হয়েছে? কাবেরী দরজা খোল, বল না তোর কি প্রবলেম হয়েছে, আমি সব ঠিক করে দেবো। কাবেরী, এইবার আর কিচ্ছু ঠিক হবে না দাদা। কাবেরী, কাবেরী দরজাটা খোল। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না দাদা। তোমাদের চোখে
চোখ রাখতে পারবো না আমি আর। না, আমি 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 আমার সব ভুলের জন্যে তোমাদের জীবন নষ্ট করতে পারবো না। আমি 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 আমার জীবনটাই শেষ করে দেব। আরে কাবেরী, তুই কি বলছিস কিছু বুঝতেই পারছি না। প্রথমে তুই কাঁদা বন্ধ কর। আচ্ছা দেখ, আমরা তোর আপনজন, আমরা তোর সাথে সবসময় থাকবো। দরজাটা খোল। এক কাজ কর রাজ, দরজাটা ভেঙে ফেল, তাড়াতাড়ি কর। কাবেরী, আমাকে মরে যেতে দে দাদা। আরে তুই কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই মরতে চাচ্ছিলি? তাহলে কি করব মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আগে বলবি কি হয়েছে? তোর বাবা চলে যাবার পরে তোদের দুজনের মুখ চেয়েই তো আমি বেঁচে আছি। তোর এমন কি হলো? তুই আমাদের বলবি তো এসব কেন করছিস? মা, আজ আজ সূর্য নিজের মায়ের সঙ্গে আমার ব্যাপারে কথা বলে। উনি উনি বিয়ে দিতে রাজি আছেন। মা, এটা তো খুব ভালো কথা। কিন্তু উনি পণ হিসেবে 10 লাখ টাকা চেয়েছেন। সূর্য ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু উনি একেবারে মানতে নারাজ। ভুলে যা তুই ওদেরকে। যে মহিলা তোকে নিজের বাড়ির বউ করার জন্য পণ চাইছে, ওই বাড়িতে আমি নিজের মেয়েকে বিয়ে দেব না। একদম ঠিক বলেছে তোমার মা। কাবেরী, পণ নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ। মা, তুই ভুলে যা ওই ছেলেটাকে। দাদু, বিষয়টা সূর্যকে ভুলে যাওয়া নয়। কি ব্যাপার? ভয় পাস না, খুলে বল পুরো। দাদা, আসলে আমি সূর্যের বাচ্চার মা হতে চলেছি। কাবেরী, তুই কি করে এত বড় ভুল করলি? আমাকে ক্ষমা করে দাও। এখন তোর কি হবে? দেখো, এখন আমাদের যে কোনো উপায়ে টাকার ব্যবস্থা করতেই হবে। কি করে আমরা এত টাকার জোগাড় করব? কোথা থেকে পাবো এত টাকা? যত টাকা লাগবে সব আমি জোগাড় করব। তুই টেনশন নিবি না। তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। আমি ব্যবস্থা করব, যেভাবেই হোক। দাদা, Are you okay? হ্যালো, আরে 2 লাখের বদলে 3 লাখ দিয়ে দাও, কিন্তু এই সামান্য টাকার জন্য আমার ঝগড়া পছন্দ নয়, বুঝেছো? চাকরি খুঁজছো নাকি? হ্যাঁ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি জানতে পারি তুমি কি ধরনের চাকরি চাইছো? আসলে আমি ম্যানেজারের পোস্টের জন্য খুঁজছি, কিন্তু আপাতত যে কোনো কাজ হলেই চলবে, শুধু স্যালারিটা যেন ভালো হয়। কেন, টাকার কি খুব দরকার? উনি পণ হিসেবে 10 লাখ টাকা চেয়েছেন।
আরে কি হয়েছে? বি আ ম্যান। ম্যাম সরি, অ্যাকচুয়ালি আমার 10 লাখ টাকার খুব আর্জেন্ট দরকার। আমার ফ্যামিলি তো এটাও জানে না যে আমার চাকরি অনেক আগেই চলে গেছে। আমি প্রত্যেক দিন এই পার্কে এসে অযথা সময় কাটাই। দেখো, 10 লাখের এত বড় অ্যামাউন্ট এত সহজে এত তাড়াতাড়ি পাওয়া খুব একটা সহজ নয়। জানি আমি, সেই জন্য তো বুঝতে পারছি না যে কি করব, কিভাবে করব। দেখো, সিরিয়াসলি যদি তুমি টাকা ইনকাম করতে চাও আর যে কোনো কাজে রাজি থাকো, তাহলে তোমার মতো গুড লুকিং ছেলের পক্ষে তো অনেক রাস্তা আছে টাকা ইনকামের। যেমন? চলো আমার সাথে, চলো, আমি তোমাকে হেল্প করছি। আরে চলো, কি হলো? এসো। কাম। রাজ, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এটা আমার ফার্ম হাউস। চলো উপরে চলো। কি হলো? এসো। এটা কি করছেন আপনি? আপনি রিল্যাক্সড ভাবে বসো। 1 মিনিট, আমি আসছি। এত টাকা? না, মানে আমাকে কি করতে হবে? যেমন ছেলেদের কিছু চাহিদা থাকে, ঠিক তেমনি মেয়েদেরও কিছু চাহিদা থাকে। তুমি আমার চাহিদা পূরণ করো, আর আমি তোমার চাহিদা। আর হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডস আছে, ওরাও তোমাকে টাকা দেবে। আমি সূর্যের 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 বাচ্চার মা হতে চলেছি। তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। কি হলো? নতুন কোনো আইডিয়া পেলে নাকি টাকা ইনকামে?
প্রয়োজন নারী পুরুষ দুজনেরই থাকে, কিন্তু নিজের লোভ মেটানোর জন্য কি একজন অসহায় মানুষকে ব্যবহার করা উচিত? কিন্তু আফসোস যে এরকম লোক আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে, যারা সুযোগ পেলে যে কোনো অসহায়তার সুযোগ নিতে একটুও ভাবেন না, আর আর্থিকভাবে দুর্বল মানুষই এদের সহজ শিকার হয়। আমাদের সমাজে আর্থিক দায়িত্ব বাড়ির বড়দের ওপর থাকে, আর ছোটবেলাতেই বাবা মারা যাওয়ার পর বাড়ির সব দায়িত্ব রাজের ঘাড়ে এসে পড়েছিল। আর রাজ ওর ছোট বোন কাবেরীকে এত ভালোবাসত যে ওর খুশির জন্য ও নিজের সম্মান আর আত্মমর্যাদাও বিক্রি করে দিয়েছিল। কিন্তু রাজের এই ভাবনা চিন্তা যে যেভাবেই হোক বোনের বিয়ের জন্য পণের টাকা ব্যবস্থা করতে হবে, ভুল ছিল। টাকা জোগাড় করার এই উপায়কে আমাদের সমাজ মান্যতা দেয় না, এমনকি আইনের চোখেও এটা একটা অপরাধ। আর এটা অপরাধের এমন একটা রাস্তা যে তাতে মাত্র এক পা এগোলেও পেছনে ফেরা খুবই মুশকিল। কিন্তু রাজ এটা বুঝতে পারেনি যে যে রাস্তায় ও চলতে শুরু করেছিল তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। দাদা জানো দাদা, তুমি না পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো দাদা। দাদা জানো, কাল সূর্য নিজের মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে আসছে। এবার তো খুশি তুই? হ্যাঁ দাদা, আমি ভীষণ খুশি। কিন্তু দাদা, একটা কথা জিজ্ঞেস করব? তুমি এত তাড়াতাড়ি এতগুলো টাকার ব্যবস্থা কি করে করলে তুমি? তুমি কোনো বাজে কাজ? না রে পাগলি, প্রথমে আমার কোম্পানিতে বললাম যে আমার বোনের বিয়ে, আমার অনেক টাকার দরকার। ওরা আমাকে কোম্পানি ফান্ড থেকে পার্সোনাল লোন দিয়েছে। কিন্তু দাদা, এত তাড়াতাড়ি এতগুলো টাকা একসঙ্গে লোন হিসেবে কি করে পাওয়া যেতে পারে? আরে বাবা, আমি বলেছি আমার স্যালারি থেকে ইএমআই কেটে নিতে, আর আমি ওদেরকে হুমকি দিয়েছি, দেখো যদি আমাকে তোমরা লোন না দাও না তাহলে আমি কিন্তু কাজ ছেড়ে দেব। আর বস বলল, স্যার আমাদের কোম্পানি আপনাকে লোন দিয়ে দেবে, আপনি শুধু কাজটা ছাড়বেন না। সত্যি দাদা, তুমি এতটাই ভালো যে তোমাকে চাকরি ছাড়ার কথা কেই বা বলতে পারে বলো, তাই না? চল এবার তাড়াতাড়ি গিয়ে নিজের বিয়ের প্রস্তুতি শুরু কর। হ্যাঁ দাদা। কি ব্যাপার? আমি তো জানতামই না আমার এই খিটখিটে বোন এত সুন্দরী লাগতে পারে। আজকে তো জামাই বাবা জীবন তোকে দেখে আবার ভালোবেসে ফেলবে। কি দাদা, তুমিও না? এই দেখ, এসে গেছে তোর শ্বশুর বাড়ির লোকেরা। নমস্কার। নমস্কার, আসুন। আসুন, এসো এসো বাবা। এসো বাবা, এসো, বসুন বসো। নাইস হাউস, থ্যাংক ইউ। বসো। এখন ছেলে মেয়ে তো একে অপরকে পছন্দ করেই নিয়েছে, আর টাকা পয়সার কথাও হয়ে গেছে, তো এসব তো শুধু এখন ফর্মালিটি।
আরে কাবেরী, এসো। সঞ্জনা দেবী, আমি তো মেয়ে পক্ষ। আপনার কাছে তো আমাদের একটাই প্রার্থনা যে আপনাদের বাড়িতে আমার নাতনি যেন খুশিতে থাকে। কাবেরী কিন্তু আমার বৌমা নয়, আমার মেয়ে। এখন যত তাড়াতাড়ি সম্ভব পুরোহিত দেখে একটা ভালো দিন বার করে নিন। আরে মিষ্টি খাওয়াবেন না? কাবেরী মা, ওনাদের জন্য মিষ্টি নিয়ে এসো। ও, কাবেরীর দাদা? হ্যাঁ, ওর নাম হলো রাজ। রাজ বাবা, এদিকে আয় না, আয় এখানে। নাও মিষ্টি মুখ করো। ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো বাবা, ভালো থেকো। আরে রাজ, তুমিও মিষ্টি মুখ করো। আয় বাবা, আয়। রান্নাগুলো খুব ভালো হয়েছে, কিন্তু এতটা কষ্ট করার কি দরকার ছিল? আরে এতে কষ্টের কি আছে? আর তাছাড়া এখন তো আপনারা আমাদের বাড়ির লোক, এসব তো এবার চলতেই থাকবে। এমনিতেও কাবেরী আপনাদের ভীষণ মিস করে, স্পেশালি রাজদাকে। ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই খুব ভাব। যখনই আমি কাবেরীকে কোনো কারণে বকাবকি করি, তো রাজ তখন আমার উপরেই রেগে যায়। আর সত্যি বলতে, ওর বাবা চলে যাবার পরে রাজই ওকে মানুষ করেছে। মা, যাওয়া যাক এবার, অনেক রাত হয়ে গেছে। আরে এত রাতে বাড়ি গিয়ে আপনারা কি করবেন? আপনারা এখানে থেকে যাচ্ছেন না কেন? এমনিতেও অনেক রাত হয়ে গেছে। আরে না না, এইভাবে মেয়ের বাড়িতে থাকাটা একেবারেই ভালো দেখায় না। ছাড়ুন তো সব পুরনো দিনের কথাবার্তা। আর এত রাতে আপনারা ট্রাভেল করবেন কি করে? কাবেরী মা, বলো না তোমার মা আর দাদাকে যাতে এখানে থেকে যায়। হ্যাঁ দাদা, এবার মা যখন এতবার বলছে তখন থেকে যাও না আজকে আমার জন্যে। হ্যাঁ রাজ, প্লিজ থেকে যাও না। এটা কি করছো তুমি? তোমার মধ্যে লজ্জা শরম বলে কিছু নেই? এতে লজ্জার কি আছে? এসব আমরা প্রথমবার করছি নাকি? আরে কেউ এসে পড়বে, আগে অন্য একটা ব্যাপার ছিল, আর এখন এসব কথা ছাড়ো। কি বোকা তুমি! তোমার কি মনে হয় আমার আর তোমার দেখা হওয়াটা হঠাৎ করেই হয়েছে? এটা তো সবই আমার তৈরি করা প্ল্যান ছিল। আমি জানতাম যে কাবেরীর একটা গুড লুকিং দাদা আছে, সে তার বোনের জন্য সব কিছু করতে পারে। এই জন্যই তো আমি পণ চেয়েছিলাম, যাতে আমার সাথে দেখা হলে আমাকে না বলতে না পারো। একটা মহিলার চিন্তা ভাবনা এতটা নিচু হতে পারে আমি কোনোদিনও ভাবিনি। একটা কথা বলে রাখছি, তুমি কান খুলে শুনে নাও। আমি তোমার কথা শুনেছি, ওটা তোমার প্ল্যান ছিল আর আমি করতে বাধ্য ছিলাম।
কিন্তু এখন আমি আর বাধ্য নই। কেন? তোমাকে আর তোমার পরিবারকে টাকা দেওয়ার মতো কোনো লোক পেয়েছো নাকি? নাকি পার্কে বসার জন্য টাকা পাচ্ছ? কাজ করছি এখন আমি একটা চাকরি পেয়েছি। এখন তোমার আর তোমার টাকার কোনো প্রয়োজন নেই আমার। সরো আমার কাছ থেকে। দাদা, আরে মা, আপনি আপনি এখানে? আরে উনি জিজ্ঞেস করতে এসেছিলেন জল বা কিছু দরকার কিনা। ওহ, উনি চলেই যাচ্ছেন। ওকে, গুড নাইট। আমি আসছি। Good night. গুড নাইট। আরে ও তোমার বৌমা, ও তোমার ছেলের স্ত্রী হয়। যা কিছু কথা বলার আস্তে বলো, তা না হলে কেউ শুনে ফেললে তোমার বোনের সম্বন্ধে কি ভাববে বলো তো। তাই যা কিছু বলার আছে রাতে আমার ফার্ম হাউসে এসে বলো। ওকে ডার্লিং, বাই। সঞ্জনা, সঞ্জনা, সঞ্জনা। আমি জানতাম তুই একটা নীচ মহিলা, কিন্তু তুই এত নীচ একটা কাজ করবি এটা আমি কোনো দিনও ভাবিনি। ডিলিট কর আমার বোনের ভিডিও। তুই জানিসই তো আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি। তার জন্য যদি কাউকে খুনও করতে হয় না, সেটাও আমি করতে রাজি। ডিলিট কর আমার বোনের ভিডিও আগে। খুন করতে ধরি না বলছি, আমি তো শুধু তোমাকে আদর করতে বলছি। কাবেরী খুব ভালো মেয়ে, আমি ওর এমএমএস বানাতে একদম চাইনি, কিন্তু একা একজন মহিলা নিজের চাহিদা পূরণের জন্য কিছু তো করবে। কেন করছো তুমি আমার সঙ্গে এরকম? শহরে তো আরো অনেক ভালো ভালো ছেলে রয়েছে, আমার পিছু কেন ছাড়ছো না? ভালোবেসে ফেলেছি তোমায়। ছেলে তো আমি অনেক পেয়েছি, কিন্তু তোমার মধ্যে যেটা আছে সেটা কারোর মধ্যে নেই। আর তুমি এই সামান্য মাইনা চাকরিটা ছেড়ে দাও। আর এই কাজকেই প্রফেশন বানিয়ে নিচ্ছ না কেন তুমি? কাবেরী খুব ভালো মেয়ে, আমি ওর এমএমএস বানাতে একদম চাইনি, কিন্তু একা একজন মহিলা নিজের চাহিদা পূরণের জন্য কিছু তো করবে। ছেলে তো আমি অনেক পেয়েছি, কিন্তু তোমার মধ্যে যেটা আছে সেটা কারোর মধ্যে নেই। আর তুমি এই সামান্য মাইনা চাকরিটা ছেড়ে দাও। আর এই কাজকেই প্রফেশন বানিয়ে নিচ্ছ না কেন তুমি? ভয় পেও না, তুমি তোমার নিজের জালেই ফেঁসে গেছো। আমার সঙ্গে তুমি যদি এই ধরনের কথা আরেকবার বলো না, আর যদি আমার বোনের সাথে কিচ্ছু করো তুমি, তাহলে এই রেকর্ডটা সোজা পুলিশ স্টেশনে দিয়ে দেব, বুঝেছো?
বল কাবেরি, দাদা, দাদু হসপিটালে রয়েছে। কি হয়েছে না? ওই দাদু হাঁটতে গেছিল, একটা গাড়ি এসে দাদুকে ধাক্কা মারে। দাদুর অবস্থা খুব সিরিয়াস দাদা। আমি আমি মায়ের সঙ্গে হসপিটালে রয়েছি, আর ডক্টর তো 2 লাখ টাকা ডিপোজিট করতে বলেছে দাদা। কাবেরি, তুই টেনশন নিস না, ডক্টরকে বল যেন চিকিৎসা শুরু করে। আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ রাজ, বলো কি ব্যাপার? স্যার একটা হেল্প চাই। হাফ ডে চাইছো নাকি? হ্যাঁ স্যার। স্যার অ্যাকচুয়ালি আমার দাদুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি হসপিটালে আছেন, আর ডাক্তার 2 লাখ টাকা অ্যাডভান্স দিতে বলেছে। যদি আপনি... দেখো, তুমি এখানে জয়েন করেছো 2 সপ্তাহ হয়নি, আর তুমি 2 লাখ টাকা অ্যাডভান্স চাইছো? আরে এটা অফিস, ব্যাংক নয়। দেখো, খুব বেশি হলে আমি তোমাকে 30,000 টাকা দিতে পারি। স্যার 20,000-এ হবে না। দেন আই এম সরি, এর থেকে আমি বেশি কিছু সাহায্য করতে পারবো না। দাদা, দাদু হসপিটালে রয়েছে, ডক্টর তো 2 লাখ টাকা ডিপোজিট করতে বলেছে দাদা। দেখো, তুমি এখানে জয়েন করেছো 2 সপ্তাহ হয়নি, আর তুমি 2 লাখ টাকা অ্যাডভান্স চাইছো? তুমি আমার চাহিদা মেটাও, আর আমি তোমার। আমি তোমারই ফোনের অপেক্ষা করছিলাম। শুনেছি আমি তোমার দাদুর ব্যাপারে, আমার খুব খারাপ লেগেছে। আচ্ছা, 2 লাখ টাকা জোগাড় হয়ে গেছে? না, প্লিজ আমাকে সাহায্য করো তুমি। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আমার আত্মীয় বলে কথা। এখনই তোমার নামে হসপিটালে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, রাতে ফার্ম হাউস আসতে কিন্তু ভুলো না, বুঝেছো তো? হ্যাঁ। শোন সঞ্জনা, এর জন্যই তো আমি 50,000 দেব, কিন্তু আমি প্রথমে যাব। হোয়াট রাবিশ! 50,000? হি ইজ মাই বেস্ট প্রোডাক্ট, আর এর শুরুই তো 60,000 থেকে। আমি দেবো ওর জন্য 60,000। তাছাড়া আমিও তো দেখি ওর মধ্যে কি এমন বিশেষত্ব আছে। দেখ রুবি, তুই তো জানিস আমার বাড়ির কি প্রবলেম, তাই আমি ওর জন্য 80,000 টাকা দিতেও রাজি, কিন্তু সবার আগে আমি যাব। কেউ আছে নাকি যে 80-র উপরে দিতে রাজি আছে? 90,000। আমি 95,000। চল সঞ্জনা, 95,000-ই ডান। 95,001, 95,002, 95,003। ইয়ে, ও তোমার। আরে কি হলো, তোমাদের মুখ শুকিয়ে গেছে কেন? তোমাদেরও টার্ন আসবে। প্রথম তো প্রথমই না। এই সঞ্জনা, দারুণ ছিল। যান ম্যাডাম, এবার আপনার টার্ন। 1 মিনিট, এই ট্যাবলেটটা ওকে খাইয়ে দেবেন। বেচারা খুব হাঁপিয়ে গেছে, তো একটু এনার্জি চলে আসবে আর কি। এই নাও, এই গুলিটা খেয়ে নাও, তাহলে শরীরে বল পাবে। চলো ওঠো ডার্লিং। এই কি দাদা, সবে মাত্র দাদুকে হসপিটাল থেকে নিয়ে এলাম, এখন আবার তোমার পেটে ব্যথা। দাদা, তুমি একটু ডক্টরকে দেখিয়ে নাও না। আরে এমন কোনো ব্যাপার না, ওই 2-4 দিন বাইরের খাবার খেয়েছি তো, সেই জন্যই পেটে একটু গন্ডগোল হয়েছে। তুই টেনশন নিস না, ঠিক হয়ে যাবে।
বাবা এই কানের দুলটা কার? আরে বা দাদা, গার্লফ্রেন্ড? আরে না না, ওই আমি তো তোর জন্য কিনেছিলাম। একটা হারিয়ে গেছে আর একটা আমার কাছে রয়ে গেছে। এমনিতেও এরকম একটা রিং আমার শাশুড়ি মায়ের কাছেও আছে। তুই সোনার দুলটা হারিয়ে ফেললি? আজকাল তুই সবকিছুই ভুলে যাচ্ছিস। মা, ওই অফিস থেকে মেসেজ এসেছে, কিছু কাজ আছে, যেতে হবে। দাদা, সানডেতেও অফিস? হ্যাঁ, আরে না রে মা, এখন তোর প্রমোশনও হয়েছে, স্যালারিও অনেকটা বেড়ে গেছে, তা ওরা তো কাজ করিয়ে নেবেই, তাই না? যা বাবা। আর একটা কথা শোন, ডাক্তারকে অবশ্যই দেখিয়ে নিস। কথায় বলে মানুষের সবচেয়ে বড় শক্তি মানুষের সবচেয়ে বড় দুর্বলতাও। রাজ ওর পরিবারকে এতটাই ভালোবাসতো যে পরিবারের প্রয়োজন মেটাতে ও সব কিছু করতে প্রস্তুত ছিল। সঞ্জনাও এই ব্যাপারটারই সুবিধা নিচ্ছিল। ব্ল্যাকমেইলিং আর শোষণ এমন এক অপরাধ যা একবার শুরু হয়ে গেলে তাকে আর কখনোই থামানো যায় না। আর রাজের সঙ্গেও সেটাই হচ্ছিল। ও সঞ্জনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বদলে ওর সঙ্গে একটার পর একটা আপোষ করে যাচ্ছিল। এখন এটাই দেখার যে এই আপোষ করার কি কোনো শেষও আছে নাকি নেই। দাঁড়াও, এখনো আমার মন ভরেনি। আপনি একবার করার জন্যই টাকা দিয়েছিলেন। আরো টাকা দেবো আমি তোমাকে। এবারে এসো। ম্যাডাম, ও ম্যাডাম, আপনি আমাকে এতটা বোকা বানাতে পারেন না। আমার কিন্তু 1 লাখ টাকা চাই, তাও এক্ষুনি। না হলে আপনার সত্যিটা আমি পুলিশকে এক্ষুনি জানিয়ে দেবো। আওয়াজ নিচে। তোমার সাথে তো 40,000-এর কথা হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু সেই সময়ে আমি এটা জানতাম না যে আপনি এত বড় লোক। যদি আপনি 1 লাখ টাকা আমায় না দেন, তাহলে আমি পুলিশকে এটা বলে দেব যে পার্কের বাইরে ওই বয়স্ক লোকটাকে আমি শুধু আপনার জন্য খুন করেছি। বলেছি না গলা নামিয়ে কথা বলতে। সঞ্জনা! রাজ, আমার দাদুর অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্ল্যান করা ছিল। তোমাদের দুজনের ব্যাপারে আমি সবকিছু পুলিশকে বলে দেব। রাজ, ছাড়ো ওকে। সঞ্জনা! বাবু, বাবু ধর ওকে। দেখুন, রাজের মাথায় গভীর আঘাত লেগেছে, ও এখন কোমায় চলে গেছে। আমার দাদা সুস্থ হয়ে যাবে তো? দেখুন, আমি আপনাদের মিথ্যে আশ্বাস দিতে চাই না। এই অবস্থায় যে কোনো কিছু ঘটতে পারে। হতে পারে আজই রাজের জ্ঞান ফিরে এলো, কিংবা কখনোই এলো না। চিয়ার্স। দূর, আমি খেলবো না এইসব ভেজিটেরিয়ান গেম। তোমরাই খেলো এইসব রামিস্বামী। হ্যাঁ, রাজ নেই তো কি হয়েছে, পৃথিবীতে আরো ছেলে তো রয়েছে। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, গতকালই আমার এক স্টুডেন্ট ফোন করেছিল, আর ও স্টুডেন্ট লোন দেওয়ার জন্য টাকা ডিমান্ড করেছিল। ও টাকার জন্য সব কিছু করতে পারে। বাহ, দারুণ।
ওর মধ্যেও যদি রাজের মতো ব্যাপার থাকে তাহলে তো আমরা টেস্ট করার জন্য সঞ্জনাকে পাঠিয়ে দিচ্ছি। ওর একেবারে জহুরির চোখ। সোনা আসল না নকল সেটা তো ও দেখেই বলে দেবে। ইয়েস গাইস, চিয়ার্স অন দ্যাট। ইয়েস। আরে বাহ, তুমি তো খুবই এক্সপিরিয়েন্সড মনে হচ্ছে। মজা লাগবে তোমার সাথে। তুই দরজাটা খুলুন, পুলিশ এসছে। দরজাটা খুলুন, কে আছেন ভিতরে? দরজাটা খুলুন, কে আছেন ভিতরে? পুলিশ এসছে। দরজাটা খুলুন, ভিতরে কে আছেন? দরজাটা খুলুন। এত সহজে মরবেন না আপনি। আপনি আমার দাদার সঙ্গে যা যা করেছেন তার মাসুল আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি আপনার এই পাপের শাস্তি অবশ্যই পাবেন। সূর্য, সূর্য প্লিজ আমাকে বাঁচা। তুই তো আমার ছেলে, তাই না? আর একটা কথা বলো না, মা তো অনেক দূর, তুমি একটা ভালো মানুষ হবারও যোগ্য নও। এত নীচ একটা কাজ করতে পারবে এটা কোনোদিনও ভাবতেই পারি না। আমার দাদা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, আর আপনি সেই দুর্বলতার সুযোগ নিয়ে অসাধারণ প্ল্যান করেছেন। কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। কেন করছো তুমি আমার সঙ্গে এরকম? শহরে তো আরো অনেক ভালো ভালো ছেলে রয়েছে, আমার পিছু কেন ছাড়ছো না? ভালোবেসে ফেলেছি তোমায়। ছেলে তো আমি অনেক পেয়েছি, কিন্তু তোমার মধ্যে যেটা আছে সেটা কারোর মধ্যে নেই। আর তুমি এই সামান্য মাইনা চাকরিটা ছেড়ে দাও। যদি চাইতাম তাহলে রাজের ফোন থেকে পাওয়া ওই ভিডিওর প্রমাণে তোমাকে জেলে পাঠাতে পারতাম, কিন্তু আমি তোমার এই নোংরা রূপ নিজের চোখে দেখতে চেয়েছিলাম। তুমি সারা দিন ফার্ম হাউসে পড়ে থাকতে। আমার বোঝা উচিত ছিল কিছু গন্ডগোল তো নিশ্চয়ই করছো তুমি। যদি তখনই বুঝতাম আজকে এই দিনটা দেখতে হতো না। ইন্সপেক্টর সাহেব প্লিজ নিয়ে যান এনাকে। অ্যারেস্ট করুন এনাকে। সূর্য, সূর্য চলুন নিয়ে আসুন। প্লিজ চলুন। এনাকে নিয়ে যান ইন্সপেক্টর সাহেব। সূর্য, আমি নিজেকে পাল্টে ফেলবো। সূর্য প্লিজ ছাড়ো আমাকে। কাবেরী, কাবেরী প্লিজ আমাকে বাঁচাও। সূর্য, নিজের খেয়ালে মেতে সঞ্জনা ভুলে গেছিল যে সব অপরাধের একটা শেষ আছে। কাবেরী সত্যিটা জেনে নিজের দাদার অপরাধীদের শাস্তি তো পাইয়ে দিল, কিন্তু যে লোকসান হয়ে গেছিল তা পূরণ করা সম্ভব ছিল না। অনেক সময় আমরা অসহায়তার চাপে পড়ে না ভেবেচিন্তে ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। এটা জানা আর বোঝার পরেও যে পণ দেওয়া আর নেওয়া দুটোই আইনত অপরাধ। রাজ নিজের বোনের বিয়ের জন্য পণ দিতে রাজি হয়ে গেল। নিজের বোনের প্রেগন্যান্সির কারণে ও এই বিয়েতে রাজি হল, কিন্তু ওর ভাবা উচিত ছিল যে যে পরিবার বিয়ের আগেই পণের মতো বেআইনি দাবি জানাতে পারে তা একটা ভালো পরিবার কি করে হতে পারে। পণ জোগাড় করার তাড়নায় ও ঠিক ভুলের তফাৎ ভুলে গিয়েছিল আর সঞ্জনার জালে জড়াতে থাকলো। আর আজ ও হাসপাতালে নিজের জীবনের জন্য লড়াই করছে।
মনে রাখবেন, পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, কখনোই যেন তাড়াহুড়ো করে, আবেগে ভেসে গিয়ে বা পরিস্থিতির সঙ্গে আপোষ করে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। বরং ভেবে চিন্তে আর সাহসিকতার সঙ্গে সমস্যার সম্মুখীন হন, আর সব সময় ন্যায়ের পথেই চলুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।